এভাবে কতক্ষণ আর বসে থাকবো বলো তো দাদা? সুজয়টা কি আজ আর বের হবে? আরে বস বস, আর একটু বস। ও নিশ্চয়ই বের হবে। কি আর বলবো তোমাকে দাদা, বলো তো? বাড়িতে গেলে জানো একদমই আর ভালো লাগে না। কেন বলতো? বাড়িতেই তো মানুষ শান্তিতে থাকে, আর তুই কিনা বলছিস রাগ করতো দাদা। বাড়িতে শান্তি নাকি চাই? কি যে বলিস বলতো? সংসারে কি তুই অশান্তি করিস নাকি? কি যে তুমি বলো না দাদা, সংসারে কি আর আমাকে অশান্তি করতে হয়? অভাবের সংসারে শান্তি কোথা থেকে আসবে বলো তো? তুই একটু ধৈর্য ধর ভাই। এই তো আর কয়েকটা দিন, তারপর দেখবি আমরা কিছু একটা নিশ্চয় করব। হ্যাঁ গো ভাই, সে আশাতেই তো আমি তোমার পিছু ধরে আছি। ওই তো সুজয় আসছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সুজয় তো। সুজয়? আরে ও সুজয়, বলছি ভাই একটু এদিকে আয় তো। এ কি দাদা, তুমি বুঝি আমাকেই ডাকছো? হ্যাঁ হ্যাঁ, তোকেই ডাকছি ভাই, একটু এদিকে আয়। কি গো দাদা, তোমরা দুজন আবার এখানে বসে আছো যে? শুধু কি আর বসে আছি বল, সেই সকাল থেকে তোর জন্যই বসে আছি। এসব আবার তুমি কি বলছো কি দাদা? এতই যদি দরকার, তাহলে আমাকে বাড়ি থেকে একবার ডাক দিলেই পারতে। না না, তার আর কি দরকার বলতো? আমি তো জানতাম তুই একটু পরেই বের হবি, তাই তোকে বিরক্ত না করে একটু গাছের নিচে বসে বসে হাওয়া খাচ্ছিলাম, আর তোর জন্য বসে বসে একটু অপেক্ষা করছিলাম, এই আর কি। হ্যাঁ হ্যাঁ দাদা, এবার তবে তুমি বলো, আমাকে তুমি কি বলবে? আসলে আমরা বেশ বিপদের মধ্যে পড়েছি রে সুজয়, আমরা তোর কাছ থেকে একটু সুপরামর্শ নিতে চাই। ঠিক আছে, তুমি আমাকে বলো দাদা, আমি কিভাবে সুপরামর্শ দিয়ে তোমাকে সাহায্য করতে পারি? সংসারে যে আয় রোজগার কোনো কিছুই নেই, খুব অশান্তি হয় সংসারে। এর থেকে কি করে মুক্তি পাবো, তুই আমাদেরকে একটু বলতো। ও, তবে এই বিষয়ে বুঝি। আহা, বাদ দে তোর কথা। কি না তো কি বলছে। আসলে আমাদের তো নিজের কোনো জমি নেই বল, আর আয় করার মতো তেমন কিছুই নেই। অন্যের পুকুর থেকে মাছ ধরে যা লাভ হয় তা দিয়ে কোনো রকমের সংসারটাকে চালাই, তাই আমরা দুজন ভেবেছি নিজেরাই কিছু করব, কিন্তু কি করব সেটাই তো বুঝতে পারছি না। ভালো কথাই ভেবেছো তোমরা। সে যাই হোক দাদা, তোমরা দয়া করে আমাকে একটু সময় দাও, আমি একটু ভেবে দেখি। হ্যাঁ হ্যাঁ, সে অবশ্য তুই ভাবতে পারিস, কারণ তুই হলি এই গ্রামের একমাত্র শিক্ষিত ছেলে। তোর ওপর ভরসা করেই আমরা কিছু একটা করতে চাই। ঠিক আছে দাদা, তোমরা তবে এবারে বাড়ি ফিরে যাও। কাল যা হবে আমি তোমাদেরকে বলবো, কেমন? কই গো গিন্নি, বেলা যে অনেক হয়ে গেল, তুমি কি রান্না বান্না কিছু করলে? দাও তো দেখি এক মুঠো খেতে। ইস, কি একদম রাজ উদ্ধার করে এসেছেন উনি, এসে একেবারে খাবার খাবেন। এই যে, এই যে শুরু হলো। সারাদিন যে কপালে আরো কিছু শোনার বাকি আছে তা কে জানে। সারাদিন কোনো কিছু করার কোনো খবর নেই, বউ বাচ্চা নিয়েছি বাড়িতে থাকে, তাদেরকে যে খাওয়াতে হবে সেদিকে কোনো হুঁশ নেই। শোনো কিন্নি, আজকের মতো যা বলবার বলে নাও, কাল তুমি কিন্তু কোনো কথা বলার সুযোগ পাবে না। হুম। আচ্ছা ঠিক আছে, সে না হয় দেখা যাবে। এখন যাও, বারান্দায় গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমার লক্ষ্মীমাটা এইখানে বসে বসে কি করছে? আরে বাবা, আমি এখানে বসে তো খেলা করছি, তুমি কি দেখছো না? ওরে বাবা, আমার মেয়েটা কিনা খেলা করছে। বাহ, এবার তোমাকে মেলা থেকে বড় একটা পুতুল কিনে দেবো। হুম। তুমি সত্যি বলছো বাবা? তুমি কিনা আমায় বড় পুতুল কিনে দেবে? হ্যাঁ রে মা, এবার তোকে আমি পুতুল জামা সবই মেলা থেকে কিনে দেবো। মা, মা, তুমি জানো বাবা আমায় কি বলেছে? বাবা বলেছে এবার আমাকে মেলা থেকে বড় একটা পুতুল কিনে দেবে, আর পুজোয় পুজোয় আমাকে নতুন জামা কিনে দেবে। তোর বাবার আবার কথা, আগে দিক, তারপর না হয় দেখা যাবে। কি গিন্নি, আমার কথা বুঝি তোমার বিশ্বাস হচ্ছে না? তোমার কথা আবার আমাকে বিশ্বাস করতে বলছো? তা অবশ্য ঠিক, তোমাকেও তো আমি কোনো কথা দিয়ে রাখতে পারি না বলো, তাই তুমি আমাকে এসব কিছু বলতেই পারো। হ্যাঁ গো, সত্যি কি তুমি আবার কিছু করতে চাইছো? হ্যাঁ গো, আমি কানাইদা আর সুজয়ের সাথে কথা বলেছি, দেখি কি করা যায়। তাহলে তো বেশ ভালোই হবে, আর সুজয় তোমাকে নিশ্চয়ই খুব ভালো বুদ্ধিও দেবে। কি গো, সে কখন থেকে একা একা বসে বসে কি যেন ভাবছো, আমাকে তো কিছুই বলছো না। হ্যাঁ, না মানে তা ঠিক নয়, আবার কিছু ভাবছিলামও বটে। তা আমাকে বলো না, যে তুমি কি ভাবছিলে, আমায় বলা যায় না বুঝি? তুমি কি যে বলো না গো গিন্নি, তুমি তো হলে আমার ঘরের লক্ষ্মী, তোমাকে না বলে আমি আর কার কাছে গিয়ে বলবো বলো তো? সেই তো দেখছি, কিরকম একটা মুখ ভার করে বসে আছো, কি হয়েছে সেটা কি আমাকে একবার বলবে? আসলে হয়েছে কি গিন্নি,
আমি আর গোপাল সুজয়ের সঙ্গে কথা বলেছি। সুজয় আমাদের একটা কাজের বিষয়ে জানাতে চেয়েছে। আরে বাহ, এই তো বেশ ভালো কথা। সুজয় যখন বলেছে তাহলে ভালো কিছুই হবে। দেখো। হ্যাঁ গো গিন্নি, সে কথাই তো ভাবছি। এখন সুজয় যে কাল সকালবেলা কি বলবে সেটা নিয়ে একটু ভাবছি। এত চিন্তা করো না তো, খালি খালি চিন্তা করে মাথা নষ্ট করা। হ্যাঁ হ্যাঁ, দাও তো দাও, এবারে একটা পান দাও। খাওয়ার পরে তো পানও খাওয়া হয়নি। গিন্নি, পানে জর্দাটা একটু বেশি দিও তো। এই নাও গোপান, আর দেখো তো এতে জ্বরটা বেশি হলো নাকি। ও আর দেখতে হবে না। রাতে খাওয়ার পর তোমার হাতের পান না খেলে মনে হয় কি যেন না খেয়ে আছি। হ্যাঁ, সে তো বিয়ের পর থেকে চলে আসছে। বলছি, তুমি কি এই পান খাওয়া বাদ দিতে পারো না নাকি বলো তো। খাওয়ার মধ্যেও তো অনেক ভার বলো, তার উপর যদি এই পান খাওয়া বাদ দিতে বলো। বেশি পান খাওয়া একদমই ভালো না গো, বুঝলে তো, তাই আর কি বলছি। আচ্ছা আচ্ছা, সে তো বুঝলাম। এবার তো অনেক রাত হয়ে গেল, চলো ঘুমিয়ে পড়ি। নে নে, চাটা তাড়াতাড়ি শেষ কর দেখিনি, ওদিকে তো আবার যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেল। গরম চা তো এই শেষ করছি। তোর চা খেতে আবার এত সময় লাগে নাকি বলতো? সে তো লাগে না দাদা, কিন্তু আমার একটু সময় লাগে। আসলে গরম চাই তো, তাই একটু ফু দিয়ে খেতে হয় বলো। এই শোন, আমার নামে বরং এই দুটো চায়ের দাম লিখে রাখিস। ওই তো, ওটা তো মনে হচ্ছে সুজয়, তাই না দাদা? এটাই তো দেখছি রে। এ কি কি দাদা, তোমরা আবার কোথা থেকে আসলে? কোথায় আর যাবো বল, হরির দোকান থেকে আসলাম সকালের চা খেয়ে। তোমরা পারো বটে, বলছি লাট সাহেবের মতো সকালের চা খাওয়ার অভ্যেসটা ছেড়ে ফেলো। কাজকর্ম ঠিক হলে তখন যে আর খাওয়াই হবে না রে সুজয়। তা বলছি কি ভাই, কি ঠিক করলি আমাদের ব্যাপারে? শোনো দাদা, কাল আমি অনেকবার ভেবেছি, কিন্তু তোমাদের দুজনের জন্য বিশেষ কোনো কর্মসংস্থান আমি খুঁজে পেলাম না। এ আবার কি শোনালি রে ভাই, সকাল সকাল মনটা ভেঙে দিবি? আরে আগে আমার কথাটা তো শুনবে। তোমরা দুজনই তো মাছ চাষ সম্পর্কে বেশ ভালো জানো, আর আমার তো বিরাট বড় একটা পুকুর আছে। তাই আমি চাচ্ছিলাম তোমরা দুজন আমার পুকুরে মাছের চাষ করো। আরে আরে বাহ, এটা তো খুব ভালো কথা, কিন্তু আমরা কি মাছ চাষ করব? শোনো দাদা, আমি আমার পুকুরে কোনো রাক্ষসী মাছের চাষ করব না। তোমরা দুজনেই তো খুব ভালো মাছের চাষ করো, তোমরা বরং আমার পুকুরে চিংড়ি মাছের চাষ করবে, কেমন? কিন্তু সুজয়, চিংড়ি চাষে তো অনেক খরচ রে ভাই। ও নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না দাদা, যেখানে যা করতে হয় তোমরা তাই করো, আমি তো খরচা করার জন্য আছি। শোন গোপাল, বেচারা সুজয় কিন্তু আমাদের ওপর অনেক দায়িত্ব দিয়েছে, আর অনেক ভরসা করেই কিন্তু দিয়েছে। তোমাকে আর কোনো কিছুই বলতে হবে না দাদা, সুজয় আমাদের এই বিপদের দিনে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমি আমার জীবন দিয়ে হলেও ওর পাশে থাকবো, দেখো। তোমরা শুধু নিজের মনে করে কাজ করো দাদা, কেমন? বাকিটা না হয় আমি দেখবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার তাহলে আমরা চলি রে সুজয়। ঠিক আছে দাদা, আমিও তবে আসছি। দেখ দেখ গোপাল, চিংড়িগুলো মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দাদা, তাই তো দেখছি, আসলেই বড় হয়ে গেছে। এবার তুই বলতো, তবে কি এই মাছগুলোকে বাজারে এবার ছাড়া যায়? তা তো যাবে, কিন্তু সুজয়ের কাছ থেকে একটু শুনে তারপর সিদ্ধান্ত নিলে বেশ ভালো হবে। কি খবর দাদা, বলি তোমরা কি সব সময় এই পুকুরের কাছেই থাকো নাকি বলো তো? কি আর করবো দাদা বলো, সব কাজ তো এখানেই, আর বাড়িতে গিয়ে শুধুমাত্র বসে থাকা। তা বলছি কি, তোমাদের চিংড়ি মাছের কি খবর বলো তো? চিংড়িগুলোর অবস্থা তো বেশ ভালো রে, এবার তো মনে হচ্ছে চিংড়িগুলো বাজারে তোলা যাবে। যদি মাছগুলো বিক্রি করা যায় তবে তো বিক্রি করতে হবে। তোমরা তাহলে কালকেই মাছগুলো ধরার ব্যবস্থা করো, কেমন? আমরা ভাবলাম তোর সঙ্গে আলাপ করে তারপরে করব, তাই আর কি। শোনো দাদা, আমি তো এই সবকিছু তোমাদের হাতে তুলে দিয়েছি, বলো তোমরা কি করে এসব চাষবাস করবে সেটা তোমাদের ব্যাপার, বলো। না রে না, সেটা আবার হয় নাকি বল, এত টাকা পয়সার ব্যাপার এখানে। আরে রাখো তো দাদা, তোমার টাকা পয়সা তোমরা ভালো হলে আমিও ভালো, বুঝতে পেরেছো তো? তাহলে কাল সকাল সকাল চিংড়ি মাছগুলো ধরার ব্যবস্থা করো। এবার তবে আমি চলি, আমার আবার মেলা কাজ আছে। আরে বাবারে বাবা, এই তো দেখছি অনেক চিংড়ি। হ্যাঁ রে ভাই, এবার যে এগুলো কি বিক্রি করতে হবে। ঠিক আছে, তবে যাও বিক্রি করে এসো। এই মাছ বিক্রি করে এসে আমাকে বরং আমার ভাগের টাকাটা দিয়ে দিও। সে কি রে, তুই যাবি না আমাদের সঙ্গে মাছ বিক্রি করতে? কি যে বলো না দাদা, তোমরা থাকতে আমাকে আবার যেতে হবে নাকি? তোমরাই যাও। হ্যাঁ রে কানাই, এ তো অনেক টাকা। হ্যাঁ দাদা, চলো চলো, এবারে আমরা তবে সুজয়ের কাছে যাই। কি গো দাদা, তোমরা এত তাড়াতাড়ি চলে আসলে যে? কি আর করবো বল, বাজারে যাওয়ার সাথে সাথেই সব মাছগুলো বিক্রি হয়ে গেল। হ্যাঁ, এবার তবে বুঝেছো তো তোমরা কেন মাছ চাষ করেও এত দামে বিক্রি করতে পারছিলে না?
আরে সুজয়, তোকে অনেক অনেক ধন্যবাদ রে ভাই। এই নে ভাই মোট টাকা। বলছি কি, মোট টাকা তোমরা যদি আমাকে দিয়ে দাও তবে তোমরা কি নিয়ে বাড়ি যাবে সেটা কি ভেবেছো? শোনো গোপাল দাদা, শোনো, বাড়ি ফেরার সময় বউয়ের জন্য শাড়ি আর মেয়ের জন্য জামা নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। এবারে তবে আমরা চলি। কই গো গিন্নি, এই নাও গো তোমার শাড়ি। আর আমার মামুনি কোথায়? এই নাও মামুনি, তোমার জন্য জামা। ওগো, এই তো আমার বিশ্বাসই হচ্ছে না গো। আমরা কোনো স্বপ্ন দেখছি না তো? তোমাকে বলেছি না, আমাদের আর এখন থেকে কষ্টে দিন কাটাতে হবে না। তোমার মুখটা কেমন শুকিয়ে গেছে গো। চলো ঘরে চলো। কই গো গিন্নি, তুমি আবার কোথায় গেলে বলো তো? হ্যাঁ গো, তুমি বুঝি কিছু বলবে? এই নাও গো, এইটা ধরো। কি আছে এটাতে, সেটা তো বলবে। তোমার জন্য একটা শাড়ি এনেছি। সে কি, এসবের আবার কি দরকার ছিল বলো তো? দরকার আছে গো গিন্নি, এখন যে আমাদের সময় বদলাতে চলেছে। এই নাও, এই টাকাগুলো রাখো। এতগুলো টাকা? হ্যাঁ গো, সবই ঘরে রেখে এসো। তুমিও ঘরে এসো, বাইরে থেকে আসলে একটু জল মুখে দেবে চলো। রূপনগর রাজ্যের রাজা একাই তার রাজ্য পরিচালনা করতেন। তার একমাত্র কন্যা হলো রাজকন্যা উর্মিমালা। রাজকন্যা জন্মের সময়ই রানী মারা যায়। ছোটবেলা থেকে রাজকন্যাকে এক দাইমাই বড় করে তোলে। রাজকন্যা উর্মিমালা রাজার একমাত্র সন্তান হওয়ায় উর্মিমালার সব আবদার রাজা পূরণ করত। উর্মিমালার কোনো কথাই কখনোই ফেলতেন না। কিন্তু মা, বনে তো অনেক হিংস্র পশু রয়েছে। যদি যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়। না না মা, তুমি প্রাসাদেই থাকো। না বাবা, আজ আমি যাবই যাব। তুমি আমাকে আটকাবে না কিন্তু, তাহলে আমি নিজেই হেঁটে হেঁটে চলে যাব। আসলে উর্মিমালা ছোট থেকেই অতিরিক্ত ভালোবাসা পাওয়ার কারণে অনেক জেদি হয়ে উঠেছিল। তাই রাজা আর কোনো উপায় না পেয়ে উর্মিমালার কথায় রাজি হয়ে যায়। কিন্তু মা, আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা, বলো। তোকে আমি একা যেতে দেব না, তোর সাথে রাজ্যের 2 সৈন্যও যাবে। আচ্ছা, ঠিক আছে বাবা। এরপর রাজা রাজ্যের 2 সৈন্যকে রাজকন্যা উর্মিমালার সাথে বনে শিকারে যেতে বলে। আর উর্মিমালা একটা ঘোড়া আর সৈন্য নিয়ে শিকারে চলে যায়। বনে গিয়ে রাজকন্যা পাখি শিকার করতে থাকে। সৈন্যরা, তোমরা এখানে ঘোড়ার কাছেই দাঁড়িয়ে থাকো, আমি বনের গভীরে যাচ্ছি। এ কথা বলে রাজকন্যা উর্মিমালা বনের অনেক গভীরে চলে যায়। বনের গভীরেই এক সাধু বাবা ধ্যান করছিল। রাজকন্যা উর্মিমালা পাখি শিকার করতে করতে ভুলবশত তার তীরটি গিয়ে সাধু বাবার গায়ে গিয়ে লাগে। আর সাধু বাবার ধ্যান ভঙ্গ হয়ে যায়। আর সাধু বাবা ভীষণ রেগে যায়। কে কে আমার ধ্যান ভঙ্গ করলো? কার এত বড় সাহস? রাজকন্যা সাধু বাবার সামনে গিয়ে বলে, আসলে সাধু বাবা, আমি ইচ্ছে করে আপনার ধ্যান ভঙ্গ করিনি। পাখি শিকার করতে গিয়ে ভুলবশত আপনাকে লেগে গেছে। দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। কে? তুই তুই আমার ধ্যান ভঙ্গ করে দিচ্ছিস? আমার এত বছরের সাধনা তুই নষ্ট করে দিয়েছিস। তোকে তো এর শাস্তি পেতেই হবে। তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই এই মুহূর্তে চিরনিদ্রায় চলে যাবি, আর কখনোই তোর ঘুম ভাঙবে না। এ কথা বলার সাথে সাথেই রাজকন্যা উর্মিমালা চোখ বন্ধ করে মাটিতে পড়ে যায়। আর সাধু বাবাও রেগে মেগে সেখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। প্রায় সন্ধে হয়ে আসছিল। রাজকন্যা উর্মিমালা এখনো প্রাসাদে না ফেরায় রাজা খুব চিন্তায় পড়ে যায়। সন্ধে গড়িয়ে এলো, এখনো রাজকন্যা ফিরছে না কেন? রাজকন্যার আবার কোনো বিপদ হলো না তো? এইসব কথা ভেবে ভেবে রাজা আরো ভয় পেতে থাকেন। তাই উনি নিজেই ওই বনে যান। ওখানে গিয়ে দেখে সৈন্যরা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার সৈন্যরা, তোমরা এখানে দাঁড়িয়ে আছো? রাজকুমারী কোথায়? ইয়ে মহারাজ, রাজকন্যা বনের গভীরে গেছেন শিকার করতে। তো তোমাদের কি আমি এখানে দাঁড়িয়ে থাকার জন্য পাঠিয়েছি নাকি? তোমরা রাজকন্যার সাথে যেতে পারোনি? ওকে তোমরা একা ছেড়েছো কেন? আগে মহারাজ, রাজকুমারী আমাদের ঘোড়া নিয়ে এখানে দাঁড়িয়ে থাকতে বলেছে। গাধার দল কোথাকার! এবার চল, বনের মধ্যে রাজকুমারী কোথায় আছে তাড়াতাড়ি খুঁজে বের কর। এরপর রাজা 2 সৈন্যকে নিয়ে বনের গভীরে যায় রাজকন্যাকে খুঁজতে।
খুঁজতে খুঁজতে রাজা হঠাৎ দেখতে পায় রাজকন্যা মাটিতে পড়ে আছে। রাজা দ্রুত রাজকন্যার কাছে যায়। মারে, কি হয়েছে তোর? তুই এভাবে মাটিতে পড়ে আছিস কেন? চোখ খোল মা, চোখ খোল, কথা বল। হে ঈশ্বর, আমার মেয়েটার কি হয়ে গেল? এজন্যই আমি তোকে শিকারে আসতে দিতে চাইনি রে মা। এরপর রাজা আর দুই সৈন্য মিলে রাজকন্যাকে নিয়ে প্রাসাদে আসে। সবাই রাজকন্যা উর্মিমালার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই রাজকন্যার জ্ঞান ফেরে না। রাজা অনেক দূর দূরান্ত থেকে অনেক বৈদ্য ডাক্তারদের নিয়ে আসে, কিন্তু কিছুতেই কিছু হয় না। আমার কন্যার এ কি হয়ে গেল? ওর জ্ঞান ফিরছে না কেন? ওর জ্ঞান ফিরছে না কেন সেনাপতি? মহারাজ, আপনি এত অস্থির হবেন? আমি বলেছিলাম কি, কোনো বৈদ্য তো রাজকন্যাকে ঠিক করতে পারলো না। আমি একবার চেষ্টা করে দেখব মহারাজ। তুমি যা পারো তাই করো সেনাপতি। যে করেই হোক রাজকন্যাকে সুস্থ করে তুলতেই হবে। মহারাজ, আমার এক চেনা সাধু বাবা রয়েছে। উনি সমস্ত রকম অসম্ভব কাজকে সম্ভব করার উপায় বলে দিতে পারেন। আমি তার কাছেই যাব। নিশ্চয়ই একটা না একটা উপায় ঠিক পেয়ে যাব। তুমি যদি রাজকন্যাকে সুস্থ করে তুলতে পারো তবে আমি তোমার সাথে রাজকন্যাকে বিয়ে দেব সেনাপতি। এইসব কথা শেষে সেনাপতি সাধু বাবার কাছে যায়। এটা সেই সাধু বাবা যে রাজকন্যাকে অভিশাপ দিয়েছিল। এরপর সেনাপতি সাধু বাবাকে সব কথা খুলে বলে। সব শুনে সাধু বাবাও বুঝতে পেরে যায় যে ওটা সেই রাজকন্যা যে তার ধ্যান ভঙ্গ করেছিল। এরপর সাধু বাবাও সেনাপতিকে তার অভিশাপ দেওয়ার ঘটনা খুলে বলে। রাজকন্যাকে দয়া করে আপনার অভিশাপ থেকে মুক্ত করুন। উনি তো ইচ্ছে করে আপনার ধ্যান ভঙ্গ করেনি। ভুল হয়ে গেছে সাধু বাবা। দয়া করে আপনি ওকে বাঁচান। আমি আমার অভিশাপ তুলতে পারবো না, তবে এই অভিশাপ কাটানোর একটা উপায় বলে দিতে পারি। কী উপায় সাধু বাবা, বলুন আমাকে। এই রাজ্যের পশ্চিমে যে জঙ্গলটা রয়েছে তা পার হলেই একটা পাহাড় দেখতে পারবি। সেই পাহাড়ের চূড়ায় রয়েছে 5 রঙের একটি ফলের গাছ। ওই গাছ থেকে 5 রঙের ফল এনে তা থেকে রস বের করে যদি রাজকন্যাকে খাওয়াতে পারিস, তবেই রাজকন্যার কাল নিদ্রা ভাঙবে। তবে মনে রাখিস, ওই 5 রঙের ফলের গাছ পাহারা দেয় এক ডাইনি। ডাইনির সাথে মোকাবেলা করে তোকে ওই 5 রঙের ফল আনতে হবে। আমি পারবো সাধু বাবা। রাজকন্যাকে সুস্থ করার জন্য আমি ডাইনির সাথে মোকাবেলা করতে পারবো। এসব কথা বলে সেনাপতি আর দেরি না করে 5 রঙের ফল আনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। 5 রঙের ফলের গাছের কাছে পৌঁছে এ কি, এ তো দেখছি সত্যি এক গাছে 5 রঙের ফল। তবে আর দেরি না করে ডাইনি আসার আগে আমাকে এ ফল নিয়ে ফিরে যেতে হবে। এসব কথা বলে সেনাপতি যেই না 5 রঙের ফলে হাত দিতে যাবে, তখনই সেখানে ডাইনি চলে আসে। কে রে? কে আমার 5 রঙের ফলের কাছে হাত দেয়? কার এত বড় সাহস? এ কি, তুই তো একটা মানুষ। তুই আমার 5 রঙের ফল চুরি করতে এসেছিস? আজ তো আমি তোকে মেরেই ফেলবো। না না ডাইনি, তুমি আমাকে মেরো না। আমি তোমার ফল চুরি করতে আসিনি। আমি তো আমাদের রাজকন্যাকে বাঁচাতে এসেছি। এরপর সেনাপতি ডাইনিকে সব খুলে বলে। ঠিক আছে, আমি তোকে 5 রঙের ফল দিতে পারি যদি তুই আমার 3টি সঠিক প্রশ্নের উত্তর দিস। কি কি প্রশ্ন বলো আমাকে। আমি তোমার সব প্রশ্নের সঠিক উত্তর দিব। যদি সঠিক উত্তর না দিতে পারিস তবে কিন্তু তুই আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবি না, মনে রাখিস। শোন শোন তবে আমার প্রথম প্রশ্ন, এমন কি জিনিস আছে যে সব সময় আমাদের সাথে থাকে কিন্তু তাকে আমরা ছুঁতে পারি না? এর উত্তর হবে ছায়া। ছায়া ছায়া সব সময় আমাদের সাথেই থাকে, কিন্তু আমরা তাকে ছুঁতে পারি না। ঠিক বলেছিস। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, খাবার আগে দেখা যায় না কিন্তু খাবার পরে দেখা যায়, বলতো কি? এর উত্তর হবে হোঁচট। আমার তৃতীয় প্রশ্ন, আকাশের কোন জিনিসটা আমাদের শরীরের মধ্যেও আছে? তারা। আকাশেও তারা থাকে আর আমাদের চোখেও তারা আছে। সেনাপতি ডাইনির প্রশ্নের সঠিক উত্তর দেয়ায় ডাইনি খুশি হয়ে সেনাপতিকে 5 রঙের ফল দিয়ে দেয়। সেনাপতি সেই ফলগুলো নিয়ে দ্রুত প্রাসাদে ফিরে যায়। সেনাপতি সেই ফলগুলো নিয়ে দ্রুত প্রাসাদে ফিরে আসে
আর ফলগুলো থেকে রস বানিয়ে রাজকন্যাকে খাওয়ায়। সাথে সাথে রাজকন্যার জ্ঞান ফিরে আসে। তা দেখে রাজা ভীষণ খুশি হয়ে যায়। এরপর রাজা সেনাপতিকে দেয়া কথা রাখে। সেনাপতির সাথে রাজকন্যার ধুমধাম করে বিয়ে দিয়ে দেয়। তারপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বাদলাপুর গ্রামে রমা তার মেয়ে তুলির সাথে থাকতো। রমার স্বামী অমরেশ মারা গেছে অনেক দিন আগেই, তাই একাই রমা তার মেয়ে তুলিকে বড় করে তোলে। রমা বিভিন্ন রকমের ফল বিক্রি করে তার সংসার চালাতো। মা তুলি, তুলি, কোথায় গেলি রে মা? এই তো মা আমি, বলো কি বলবে? আমগুলো ঝুড়িতে তুলে দে তো। ভালো ভালো আমগুলো বেছে ঝুড়িতে দিবি। বাজারে যে আমের চাহিদা অনেক বেড়ে গেছে। মা, তুমি বলার আগে আমি সব আম ঝুড়িতে সাজিয়ে রেখেছি। আমার লক্ষ্মী মেয়ে, ভাবছি কি এবার যদি বেশি ফল বিক্রি হয় তাহলে তোর জন্য আমি একটা গলার হার বানাবো রে মা। কেন হার বানাবে কেন? বারে তোর বিয়ে দিতে হবে না বুঝি, তাই আমি তোর জন্য বিয়ের হার বানাবো। মা চুপ করবে, আমি বিয়ে করব না মা, আর আমি কোথাও যাব না। এত বড় হয়েছিস মা, বিয়ে তো করতেই হবে। মেয়েদের যে বিয়ে করে পরের বাড়িতে যেতেই হয় রে, এটাই যে নিয়ম রে মা। মা আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি। আর রাগ করতে হবে না রে মা, আমি চলে যাচ্ছি। এরপর রমা আমের ঝুড়ি নিয়ে বাজারে চলে যায় আর আম বিক্রি করতে শুরু করে। রমার আম খুব তাড়াতাড়ি বাজারে বিক্রি হয়ে যেত। রমা খুব সততার সাথে ব্যবসা করত। রমার পাশেই দীনেশ নামের এক লোকের ফলের দোকান ছিল। সেও ফল বিক্রি করত, কিন্তু লোকেরা তার কাছ থেকে বেশি ফল কিনতো না, কেননা সে ফলের দাম অনেক বেশি নিত। আর সে তাজা তাজা ফলও বিক্রি করতো না। আর সেই জন্য দীনেশ রমাকে হিংসে করত। আর কিছুদিন পর রমাও দীনেশের পাশেই ফলের দোকান দেয় আর খুব ভালোভাবে ফল বিক্রি করতে থাকে। এই রমা তো আমার ব্যবসার 12টা বাজিয়ে দিয়েছে। সকলেই ওর কাছ থেকে আম কেনে। আমার দোকানে এত আম, কিন্তু তাও আমার কাছ থেকে কেউ আম কিনছে না। আর রমা তো হরির বাগানে থেকে আম কেনে। হ্যাঁ, কালকে আমি হরির কাছ থেকে সব আম কিনে নেব, আর তখন দেখব রমা আম পায় কোথায়। আর দীনেশ হরির বাগানের সব আম কিনে নেয় আর তার দোকানে বিক্রি করতে শুরু করে। আর এদিকে রমা হরির বাগানে আম কিনতে এসে নিরাশা হয়ে যায়, কেননা বাগানে একটা আমও ছিল না। তাই রমা সেদিন আর আম বিক্রি করতে যায় না। আর এই সুযোগে দীনেশ ভালোই বেচা কেনা করে। আর রমা না আসায় লোকেরা দীনেশের কাছ থেকে আম কেনে। আর এদিকে রমা ফল বিক্রি করতে না পারায় ভীষণ চিন্তায় পড়ে। মা, তুমি এত চিন্তা কেন করছো? হরির বাগানে সব আম দীনেশ কিনে নিয়েছে রে মা। এখন আমি আম কোথায় পাবো, আর কি করেই বা সংসার চালাবো? মা, তুমি এত চিন্তা করো না তো, তুমি বরং বিশ্রাম নাও। আর আমি একটু জঙ্গলে যাই, আর যদি জঙ্গলে কোনো ফল পেয়ে যাই। এই বলে তুলি জঙ্গলে যায় আর সে ফল খুঁজতে থাকে, কিন্তু তুলি জঙ্গলে কোনো ফলই খুঁজে পাচ্ছিল না। কোথাও তো তেমন ফলই পেলাম না, এখন আমি কি করব? ফল নিয়ে না গেলে যে মায়ের চিন্তা আরো বাড়বে, কি যে করি। এসব বলতে বলতে তুলি আবারও ফল খুঁজতে থাকে। আর হঠাৎ করে তুলি কারো আওয়াজ শুনতে পায়। শোনো, যেও না, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো।
এ মা, এটা তো একটা পাখি, আর পাখিটা কি সুন্দর, কি অদ্ভুত! পাখি মানুষের মতো করে কথা বলে। আমি পাখি নই, আমার তোমার সাহায্যের প্রয়োজন। তুমি পাখি নও, তাহলে কে তুমি? আর আমি তোমাকে বা কি করে সাহায্য করব, বলো? আমি এক পরী, একটা ঋষির অভিশাপে আমি পাখি হয়েছি। আর তুমি যদি হরিকেল গাছের পাতা আমায় ছোঁয়াও, তবেই আমি পরীরূপ ধারণ করতে পারবো। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। এরপর তুলি হরিকেল গাছ খুঁজে তার পাতা পাখির গায়ে ছোঁয়াতেই সে একটা সুন্দর পরীতে রূপান্তরিত হয়। আর এটা দেখে পরী অনেক খুশি হয়। তুমি খুব ভালো, কিন্তু তুমি এখানে কেন এসেছিলে? আর তোমাকে দেখেও বড্ড চিন্তিত লাগছে। এরপর তুলি তার সমস্ত কথা পরীকে খুলে বলে। তুমি আমার রূপ ফিরে দিয়েছো, তাই আমিও তোমাকে সাহায্য করব। এই নাও বীজ, আর এটা কোনো সাধারণ বীজ নয়। এই বীজ তুমি মাটিতে রেখে যদি মন্ত্র বলো, তবে সাথে সাথে এই বীজ থেকে বিরাট একটা গাছ বের হবে। আর সেই গাছে নানা রকম ফলে পরিপূর্ণ থাকবে। এক গাছ থেকে তুমি বিভিন্ন রকমের ফল পাবে। আর এই বীজটি নিয়ে তুমি বাড়িতে যাও। এরপর তুলি খুশি মনে বীজটি নিয়ে বাড়িতে চলে যায় আর তার মাকে সব কথা খুলে বলে। এরপর তুলি আর তুলির মা তাদের বাড়ির সামনে যায়, আর তুলি বীজটি মাটিতে রেখে মন্ত্র পড়ে। আর সাথে সাথে বীজটা থেকে বিরাট একটা গাছ বের হয়। আর সেই গাছে বিভিন্ন রকমের ফলে পরিপূর্ণ হয়ে যায়। আর এই দেখে তো তুলি আর রমা অনেক খুশি। আর তারপর তারা দুজন গাছের সব ফল পেড়ে নেয়। আর সব ফল নেওয়ার সাথে সাথে গাছটি অদৃশ্য হয়ে যায়। আর শুধু বীজটি সেখানে পড়ে থাকে। আর অনেক রকমের ফল দেখে তারা দুজনে অনেক খুশি হয়। আর পরের দিন সকালবেলা তারা বাজারে ফল বিক্রি করতে শুরু করে। আর দিনেশ তো রমার দোকানে এত ফল দেখে অবাক হয়ে যায়। আর গ্রামের সকলে আবারও রমার দোকানে ভিড় জমায় আর তার দোকান থেকে ফল কেনে। আর দিনেশের দোকানে কেউ যায় না। আর এভাবে প্রতিদিনই রমা ওই বীজের সাহায্যে বিভিন্ন ফল নেয় আর তা বাজারে বিক্রি করে লাভবান হতে থাকে। আর তারা মা মেয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করে। রমেশের অফিসে আজ ইম্পর্টেন্ট মিটিং ছিল, তার জন্য তাকে খুব দ্রুত অফিসে পৌঁছতে হবে। তাই রমেশ অফিস যাওয়ার জন্য খুব দ্রুত ঘুম থেকে উঠে পড়ে আর তার মেয়ে জাগ্রতির জন্য ব্রেকফাস্ট বানাতে লাগলো। জাগ্রতিও ঘুম থেকে উঠে পড়েছিল, কিন্তু আজকে তার একটু অস্বস্তি বোধ হচ্ছিল, তাই সে বিছানায় শুয়েছিল। তখনই জাগ্রতির নজর গেল ঘড়ির দিকে। ঘড়িতে তখন প্রায় 8টা বাজে। আরে বাপ রে, 8টা বেজে গিয়েছে। জানি না আজকে আমার কি হয়েছে, কতক্ষণ থেকে আমি শুয়ে আছি। আজ তো আমার স্কুলে যেতে অনেক দেরি হয়ে যাবে। জাগ্রতি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসে পড়লো। তখনই তার বাবা তার জন্য রুটি নিয়ে আসে আর সে রুটি দেখে বলে, বাবা, এই ব্রেড তুমি কি করলে? সব ব্রেড তো পুড়ে গেছে। আসলে মা, অমলেট করছিলাম তো, এদিকে যে রুটিটা কখন পুড়ে গেছে খেয়ালই করিনি। তুমি বসো, আমি তোমার জন্য অমলেট নিয়ে আসছি। যখন রমেশ অমলেট নিয়ে এলো তখন অমলেটের অবস্থাও রুটির মতোই ছিল, পুরো অমলেট পুড়ে গিয়েছিল। আমি জানি তুমি হয়তো রুটির দিকে খেয়াল করতে গিয়ে অমলেট খেয়ালই করনি, তাই পুড়ে গেছে। সরি মা, আসলে জানো আজ তোমার বাবার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আমি খাবারের দিকে কম ভাবছিলাম আর মিটিং নিয়ে একটু বেশি ভাবছিলাম। কোনো ব্যাপার না বাবা, মাঝে মাঝে পুরা জিনিসও খুব স্বাদ হয়।
হ্যাঁ রে মা, ঠিক বলেছিস। আচ্ছা ঠিক আছে, আমি অফিসের জন্য বের হচ্ছি। একটু পরে তো আবার তোর স্কুল বাস চলে আসবে, তুই সাবধানে স্কুলে চলে যাস। এই বলে রমেশ তার অফিসে চলে যায়। বেশ কয়েক বছর থেকে রমেশ জাগতির বাবা এবং মা দুজনের অভাবই পূরণ করে আসছে। আজ থেকে প্রায় 5 বছর আগে রমেশের স্ত্রী জয়ন্তীর পেটে ক্যান্সার ধরা পড়ে, কিন্তু যখন রমেশ তা জানতে পারে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। এটা তুমি ঠিক করছো না জয়ন্তী, তুমি সবসময় বলতে না তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, তাহলে তুমি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ বলো তো? তুমি এভাবে মাঝপথে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। খেদো না রমেশ, সে চলে যেতে চায় বলো, কিন্তু কিছু কিছু অসুখ মানুষের জীবনে এমন হয়ে আসে তার বাঁচার আলোটাই নিভে যায়। এভাবেই জয়ন্তী গল্প করতে করতে হঠাৎই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রমেশ জয়ন্তীকে প্রমিস করেছিল রমেশ জাগতির বাবা এবং মা দুটোই হবেন। রমেশ যতটুকু পারত তার মেয়ে জাগতিকে ভালো রাখার চেষ্টা করত। জাগতির জন্য রমেশ পৃথিবীর সবচেয়ে বেস্ট বাবা ছিল। সেই দিন রমেশ অফিসে যাওয়ার পর জাগতির পেটে ভীষণ ব্যথা অনুভব হচ্ছিল। সেই ব্যথা অসহনীয় ছিল। পেটে এত জোরে ব্যথা কেন হচ্ছে? আমি কি আজকে বাবাকে ফোন করব? না 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 না, বাবার তো আজকে খুব ইম্পর্টেন্ট মিটিং আছে। জাগ্রতি নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করতে লাগলো, কিন্তু ব্যথা কিছুতেই কমছিল না। তখনই তার মনে হচ্ছিল তার কাপড়ে কিছু ভরেছে। তারপর জাগ্রতি বাথরুমে চলে যায়। বাথরুমে গিয়ে সে কিছু দেখছিল, আর যা দেখলো তা দেখে তো জাগ্রতি ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এটা তো রক্তের দাগ মনে হচ্ছে। এরকমটা তো কখনো হয়নি। আচ্ছা, আমি আবার বড় কোনো অসুখে ভুগছি না তো? আসলে এটা ছিল জাগ্রতির প্রথম পিরিয়ড। জাগ্রতির তো মা ছিল না, আর পিরিয়ডের ব্যাপারে সে কিছুই জানতো না। সে কাপড়ে লাল রক্ত দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। সে কিছুতে বুঝতে পারছিল না সে এখন কি করবে, আর এসব ব্যাপারে সে কাকে জিজ্ঞেস করবে। এরপর জাগ্রতি বাধ্য হয়ে তার বেস্ট ফ্রেন্ড সৈতাকে ফোন করে, কিন্তু সেই দিন নেটওয়ার্কের অবস্থা ভীষণ খারাপ ছিল। হ্যালো শ্বেতা, তুই আমার কথা শুনছিস? হ্যালো হ্যালো আরে জাগ্রতি, তুই একটু জোরে বল না, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। এভাবে কথা বলতে বলতে তাদের ফোন কেটে গেল। এরপর জাগ্রতি শ্বেতাকে আবারও ফোন করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই ফোন আর গেল না। জাগ্রতির অবশ্য অনেক ফ্রেন্ড ছিল, কিন্তু সে কাকে এসব কথা বলবে এটা সে ভেবেই পাচ্ছিল না। স্কুল বাস আসারও সময় হয়ে গিয়েছিল। জাগ্রতিও কিছুতেই তার স্কুল মিস করতে চাইছিল না, কারণ আজকে তার অঙ্ক ক্লাস আছে। এভাবে কেটে যায় বেশ কিছু সময়। কিছুক্ষণের মধ্যেই স্কুল বাসের হর্ন বেজে উঠলো, আর জাগ্রতিও স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। যখনই জাগ্রতি বাসে উঠলো তখনই সবাই জাগ্রতির দিকে বারবার তাকাচ্ছিল। সবাই আমার দিকে কেমন করে তাকাচ্ছে, নিশ্চয় সবাই আমার কাপড়ে থাকা রক্ত দেখতে পাচ্ছে। এখন তো সবাই জেনে যাবে যে আমার ভয়ঙ্কর রোগ হয়েছে। আজ থেকে সবাই হয়তো আমার থেকে দূরে থাকার চেষ্টা করবে, হয়তো আর কেউ কখনোই আমার কাছে আসবে না। জাগ্রতি যেমনটা ভাবছিল বাসে থাকা সব স্টুডেন্টরা তার সাথে ঠিক তেমনই ব্যবহার করছিল। আরে অলকা, পুনম, মালতী, এই জাগ্রতির থেকে তোমরা সবাই দূরে থেকো। তোমরা তো সবাই দেখতে পাচ্ছ ওর কাপড়ে কত রক্ত। এই জাগ্রতির মনে হয় অনেক বড় রোগ আছে, ওর থেকে আমাদের দূরে থাকতে হবে। হ্যাঁ সীমা, তুমি একদম ঠিক কথাই বলছো। আমরা কেউই ওর সাথে বসবো না, যদি আবার আমাদেরও এই অসুস্থ হয়ে যায় তখন। সেই দিন জাগ্রতির পাশে কেউই বসেনি। এরপর বাসে অনেকটা সময় কেটে গেল। অনেকক্ষণ কাটার পর জাগ্রতি তার স্কুলে এসে পৌঁছলো। স্কুলে পৌঁছেও সেই একই অবস্থা হলো। সবাই তাকে বারবার দেখছিল আর অদ্ভুত ধরনের কথা বলছিল। এই তোরা শোন, আমি একটু তাজা খবর নিয়ে এসেছি। জাগ্রতি না খুব তাড়াতাড়ি উপরে যেতে চলেছে। উপরে? সেটা আবার কোথায়? আরে বুঝছিস না, উপরে মানে যমরাজের কাছে, যেখানে কিনা ওই জাগ্রতির মা গেছেন। আরে পাগল হয়ে গিয়েছিস নাকি? তুই এসব কেমন কথা বলছিস বলতো? আরে আমি তো সত্যি কথাই বলছি। তুই দেখতে পাচ্ছিস না ওই কাপড়ে কত রক্ত ছিল? এভাবে কারো শরীর থেকে রক্ত পড়ার মানে হলো সে মারা যাবে, বুঝেছিস? সবার মুখ থেকে এমন কথা শুনে জাগ্রতি ভীষণ ভয় পেয়ে যায়। সে ভেবেছিল আজকে বোধহয় পৃথিবীতে তার শেষ দিন। তাই সেই মুহূর্তে জাগ্রতি সবচেয়ে বেশি তার বাবাকে মিস করছিল। আচ্ছা, মা তো মরেই গেছে, এখন যদি আমিও মরে যাই
তাহলে বাবা তো খুব একলা হয়ে যাবে, কিন্তু আমি বা কি করব? মরতে তো হবেই, সবাই তো বলাবলি করছে আমার আমার অনেক বড় রোগ হয়েছে। বাবা, ও বাবা, আমি বোধহয় তোমাকে আর কখনো দেখতে পারবো না বাবা। জাগ্রতি এসব ভেবে ভীষণ জোরে জোরে কাঁদতে লাগলো। জাগ্রতি যখন এভাবে কাঁদছিল তখন হঠাৎই তার ফোন বেজে উঠলো। আসলে তার বান্ধবী শ্বেতা তখন তাকে ফোন করেছিল। বেশ কিছুক্ষণ আগে যখন জাগ্রতি শ্বেতাকে ফোন করেছিল তখন নেটওয়ার্কের প্রবলেম থাকার কারণে তারা কেউই কারো কথা শুনতে পায়নি। কিন্তু হঠাৎ করে ফোন বেজে ওঠার কারণে জাগ্রতি ভয় পেয়ে যায়, আর সে বুঝতে পারে সে এতক্ষণ যা যা দেখছিল পুরোটাই স্বপ্ন ছিল। আরে আরে, এ কি? আমার আমার ফোন বাজছে, আর আর আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনা এসব স্বপ্ন দেখছিলাম। সে না হয় আমি এতক্ষণ থেকে স্বপ্নই দেখছিলাম, কিন্তু আমার কাপড়ে যে রক্ত হচ্ছে সেটা তো আর স্বপ্ন নয়। তার মানে আমার সত্যি সত্যি কোনো বড় রোগ হয়েছে। এরপর জাগ্রতি তার ফোন উঠায় আর কথা বলতে থাকে। হ্যালো শ্বেতা, শ্বেতা, তোকে না আমি কিছু বলতে চাই। তুই জানিস আমি না আজকে বোধহয় মারা যাবো রে, আমি আর বাঁচবো না। এসব বলে জাগ্রতি ভীষণ কান্না করছিল। আরে আরে জাগ্রতি, তুই এভাবে কাঁদছিস কেন? তোর কি হয়েছে? বল বল আমাকে। আর তুই এসব কি ফালতু কথা বলছিস বলতো? জাগ্রতি, চুপ করেছিস কেন? তুই আমাকে শুনতে পাচ্ছিস? বল না, বল না, কি হয়েছে তোর, বল। এরপর জাগ্রতি শ্বেতাকে সবটা বলে। ও, এই ব্যাপার? আর তার জন্য কিনা তুই এত চিন্তা করছিস? তুই তো আমাকে একদম ভয় পাইয়ে দিয়েছিলি। শোন, এটা খুবই নর্মাল ব্যাপার, এটা তো প্রতিটা মেয়েরই হয়, ইভেন আমারও হয়। তুই জানিস এটাকে পিরিয়ড বলে। পিরিয়ড? আরে স্কুলে তো পিরিয়ড এমনিতেই হয়, ইংলিশের পিরিয়ড হয়, বাংলার হয়, ম্যাথের হয়, কিন্তু এটা আবার কোন ধরনের পিরিয়ড রে? আচ্ছা শোন শোন, আমি এক্ষুনি তোদের বাড়িতে আসছি, আর সঙ্গে তোর জন্য কিছু নিয়ে আসছি। কিছুক্ষণ পর শ্বেতা একটি স্যানিটারি প্যাড নিয়ে জাগ্রতীদের বাড়িতে চলে আসে। আরে আরে, এটা কি? এটা তুই কি নিয়ে এসেছিস? জাগ্রতী, এটা হচ্ছে স্যানিটারি প্যাড। এখন থেকে প্রতি মাসে তোর এই স্যানিটারি প্যাডের খুবই প্রয়োজন। কি বলি তুই? প্রতি মাসে? কিন্তু এমন কেন? দেখ জাগ্রতী, তোর মা নেই, তাই এসব কথা তোকে আমি বলছি। তোর সাথে যেটা হয়েছে সেটা কিন্তু একদম নরমাল। প্রতিটা মেয়ের মাঝে 28 দিনের একটা চক্র হয়। এখন তুমি ধীরে ধীরে বড় হচ্ছ, তার জন্যই তো এমনটা হচ্ছে। আর শোন, এই কয়টা দিন তোকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বুঝলি? আর তোর মনও কখনো ভালো আবার কখনো খারাপ থাকবে, কিন্তু কিছুদিনের মধ্যেই সবকিছু নরমাল হয়ে যাবে। আর হ্যাঁ, এই প্যাডের উপরে সব লেখা আছে, লেখাগুলো পড়ে তুমি এগুলো ব্যবহার করে নিও। আর জানিস তো, পিরিয়ড মেয়েদেরকে এটা বলে দেয় যে তুমি একজন নরমাল এবং স্বাভাবিক মেয়ে। এভাবে শ্বেতা জাগ্রতীকে অনেক বোঝায়, আর এসব কথা শুনে জাগ্রতী শ্বেতাকে জড়িয়ে ধরে। এত আধুনিক যুগেও বাচ্চারা পিরিয়ড নিয়ে এতটাও জাগ্রত নয়। সংকোচের জন্য মেয়েরা কাউকে কিচ্ছু বলতে পারে না। আপনি তাকে বলে দেবেন যে এগুলো ভীষণ নরমাল ব্যাপার, এটা প্রতিটা মেয়েরই হয়। সেজন্য আমরা কখনোই ভয় পাবো না, সবসময় সজাগ থাকবো।